আমি হয়তো যতটুকু সম্ভব 4টে দিন শুধুমাত্র আলোচনা করতে সময় পেয়েছি এই মামলা সম্পর্কে, অর্থাৎ দেওয়ানি আইন সম্পর্কে সময় পেয়েছি 4টে দিন, মাত্র 4টে দিন। তাতে হয়তো আমার মনে হয় অর্থাৎ যে দেওয়ানির যে মামলার প্রধান যে স্থান, যে বীজ, মানে যেটা বলি আমরা যদি আমরা একটা কথা বলি অনেক ক্ষেত্রে যে একটা বট গাছের একটা বীজ, হয়তো একটা বট গাছের যে বীজটা এটা হচ্ছে একটা সরিষা দানার থেকেও 1/4 হতে পারে, তারও থেকে ছোট, কিন্তু ওই বট গাছ থেকে কিন্তু একটা বড় ধরনের গাছ তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি বট গাছের একটা বীজ যদি খুঁজে পাই এবং তার থেকে আস্তে 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 খণ্ড করতে করতে আজকে 100 বছরের বট গাছ হয়েছে, যদি আমরা বুঝি যে কোথা থেকে সূচনা হয়েছে, যে গাছটার বট গাছের বয়স মাত্র 1 মাস, এই বট গাছটা হতে পারে একটু কাণ্ড থেকে একটা কেবল পাতা বেরিয়েছে, এরকম পাতা বেরিয়েছে। তাহলে এই বট গাছটা যদি আমরা 100 বছর পরে দেখি, তাহলে কিন্তু আমরা গোড়াও খুঁজে পাবো, এটি কনফার্ম, কিন্তু আমরা গোড়া খুঁজে পাবো না কখনো পর্যন্ত। অর্থাৎ এই বট গাছের অরিজিন গোড়া কোনটা, কারণ এই বট গাছটা থেকে এক গাদার ঝুল মানে যেটাকে বের হয়ে যাবে, আমরা খুঁজে পাবো। আমাদের কিন্তু প্রধান সিভিলটা কিন্তু সবচেয়ে বেশি বড় বা ভয়ঙ্কর লাগে শুধুমাত্র একটা কারণের জন্য, আমরা কিন্তু টোটাল বট গাছটার রূপ দেখি, আমরা সিভিলে একটা বট গাছের রূপ দেখি, আর বট গাছের রূপটা দেখার পরেই আমাদের সবচেয়ে বড় ভয় লাগে আমরা সূচনা করবো, কোথা থেকে সূচনা হয়েছে, কোথা থেকে মূল, কোথা থেকে কাণ্ড, আমরা কোথায় বুঝবো, কিছুই বোঝা যায় না। তাহলে এই যে যখন বোঝা যায় না, তাহলে আমরা কিন্তু সত্যিকারের পথ চালিয়ে পিছনে পড়বো একেবারে নিঃসন্দেহে। কিন্তু একটা জিনিস সবসময় বুঝি যে সত্যিকারের শেখার প্রকৃত স্থান হচ্ছে সিভিল। কারণ যারা সিভিল প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে কিন্তু আমার যতটুকু ধারণা, আমি সবসময় ধারণা নিয়ে কথা বলি, কনফার্ম নিয়ে কথা না বলাটা ভালো প্র্যাকটিসের, কারণ সিভিল প্র্যাকটিশনার আর ক্রিমিনাল প্র্যাকটিশনার তারা দুটোই কিন্তু স্বতন্ত্র, ওখানেও কিন্তু প্রমিনেন্ট ভালো ভালো লয়ার আছে। কিন্তু একজন সিভিল প্র্যাকটিশনার যখন তার সিভিল আইনের 80% জেনে যায়, এই লয়ারকে যখন তাকে দেওয়া হয় যে আপনি ক্রিমিনালের এই বিষয়টা একটু ধারণা নেন, আমার যতটুকু ধারণা সে না বুঝেও 20% ধারণার কথা বলতে পারে। এটা একেবারে নিঃসন্দেহে আমরাও বুঝি, আমাদের ভিতরে একটা ধারণা আছে। কিন্তু যখন একজন ক্রিমিনাল বা প্র্যাকটিস যারা করে তাদের যদি ক্রিমিনাল প্র্যাকটিসের 80% ধারণা থাকে, সে সিভিলে এসে 10%ও বুঝবে না। আমার সাথে হয়তো অনেকে বুঝতে পারবে কিনা, একমত হোক বা যাই হোক না, কারণ আমি এটা বুঝি, কারণ একমতের প্রশ্নটা আমরা আসতেছি না। কারণ এই যে দুটো স্থানের মধ্যেই সবচেয়ে বড় তফাৎ, যে সিভিলটা হচ্ছে একটা বিষয়, কেন আমরা সিভিল শিখবো, আমরা যারা সিভিলটা করতে যাই তারা কিন্তু সবচেয়ে বড় ফ্রাইডে আমাদের ক্যাচ করে। প্রথম চান্সেই আমাদের কাছে ওই একটা বড় মামলার জট আসে, যখন কোনো না কোনো সিনিয়রের কাছে কাজ আসে, তখন ওই সিনিয়র যখন বলে এই মামলাটার বিষয়, অধিকাংশই, আমি বলছি না অধিকাংশ সিনিয়র প্রথমে হয়তো উনি খোলাসা করতে চাইতো, পারতো, তারপরে উনি হয়তো এটা বলবে তুমি এটা বুঝবা না। অর্থাৎ আমরা কিন্তু বট গাছের টপে ধরেছি, উনি বলবে যে এটা কথা বলতে গেলে আরেকদিকে যাবে, আমার আধা ঘন্টা ব্যয়, আমার এখন বয়স হয়ে গেছে, আমার শরীরে দম নাই, কেন করো তুমি এটা বুঝবা না। এই কথাগুলো সবসময় আমরা শুনতে সিভিল থেকে আমরা অধিকাংশই বিচ্যুতি হয়ে চলে যাই। তাহলে এবার আমরা যদি কোনো না কোনো ভাবে সাহস করে আমি সিভিলের সিনিয়রের কাছে আসছি, বাট একজন আমার সিনিয়রের বয়স হচ্ছে, ধর দেখা আছে তার বয়স হচ্ছে, সিনিয়রের বয়স হচ্ছে 70 বছর, সিনিয়র এজ, বয়স 70 বছরের সিনিয়র, তার অলরেডি আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিভিলে কিন্তু চলে যাই যে একটু বয়স্ক না হলে ওই সিনিয়রের কিন্তু মামলাও আসে না, কারণ ওনারাও কিন্তু ওই আপে থেকে যতটুকু শিখেছে।
অধিকাংশ আমি যেটা আমার কথাগুলো হচ্ছে এইটাই বলি যে দেখা যাচ্ছে সিনিয়রের কাছে থাকতেছে 10টা বছর, 10 বছর থাকতেছে, এরপরে 12, 14, 15 বছর পরে ক্লাসে সে আলাদা হয়ে যাচ্ছে। উনি ওই ভাবে থেকে থেকে যেটুকু শিখতে শিখতে তার নিজের বড়দের সাথে ভাবে শিখছে, এই শেখার পরেই কিন্তু সে একটা পৃথক হচ্ছে। এই করতে করতে তার বয়স হচ্ছে 60-70, তখন তার ডায়েরিতে হয়তো মামলা চলে আসে 400 প্লাস। ওইটা দেখে আমরা অনেকাংশেই তারা চলে যাই তার কাছে, কারণ বয়স্ক সিনিয়র, সিভিল বললেই বোঝা যায় চুল পেকে যাবে। আর তাছাড়াও কিন্তু তার কাছে একটু বেশি বয়স না হলেও অনেকেই মনে করছে যে বেশি বয়স না, তার কাছে যদি যাই তাহলে আমরা শিখবো কি, তার কাছে কি বা আছে বা কি বা অর্নামেন্ট আছে। এই অবস্থার প্রেক্ষিতে যখন একজন বয়স্ক লয়ারের কাছে যাচ্ছি আমরা, আর তার কিন্তু ওই সময় শরীরের রাগ কিন্তু 40 বছর বয়সের একটু বাড়ে, হয়তো অনেকে জানে কিনা 40 থেকে বয়সের রাগ বাড়ে। কোনো না কোনো ভাবে তার বয়সের প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে আয় হচ্ছে না। জুনিয়রকে মাত্র দেখছে দিন শেষে 100 টাকা বা 200 টাকা দিচ্ছে, 100 অথবা 200 টাকা দিচ্ছে। ওই জুনিয়রও বা তার কাছ থেকে হয়তো সেরকম ভাবে সার্ভাইভ করতে পারছে না, একটা সময় চলে যাচ্ছে 1000 টাকা কম। কারণ ওই সিনিয়রও ওইরকম, তার সিনিয়রও যেরকম ভাবে আচরণ করেছে, সে তার জুনিয়র কাছে সে এক আচরণ করছে। এটা হচ্ছে সার্কুলেশন ভাবে আসে। বেশিরভাগ দেখা যায় যেসব গৃহবধূরা শাশুড়ির কাছে নির্যাতন করেছে পাইছে, সে একটা সময় বলে আমি বৌমা হলে কোনোদিন আমি আমার বৌমাকে নির্যাতন করবো না। বাট দেখা যায় যে ওই বৌমা ওই শাশুড়ির স্থানে গেলে সে আবার জমের করবে। কারণ হচ্ছে যে সিনিয়র, আজকে আমি অল্পতে চলে যাবো কারণ আজকে মূল একটা জায়গায় দেখানোর জায়গা, এটা হচ্ছে আমি সবচেয়ে রূপ দিয়ে আমি দেখাতে যাচ্ছি সিনিয়র। হয়তো তখন মনে করতে পারে যে এই অবস্থা, কারণ ওই সিনিয়র তার বয়স 70 হয়েছে। আমরা কি খুলনাতে 70 বছর প্র্যাকটিসের অনেক লয়ার আছে, আসলে কি হ্যান্ডসাম ইনকাম করতে পারছে? আমার যতটুকু ধারণা এখনো পর্যন্ত খুব বেশি সিনিয়রের কাছে আসেনি। তো দেখা যাচ্ছে যে পার ডে 5000 টাকা যদি পকেটে না নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো এই সেই সিনিয়রের বউ আসলে করে না, হয় না। আসলে 5000 টাকা কিন্তু সামান্য। এই ক্ষেত্রে যখন 5000 টাকা আসছে বা তার আসছে মাত্র আজকে 1000 টাকা, কোনো না কোনো ভাবে 1000 টাকা আসছে, তখন সে কি করবে? জুনিয়রের চোখে দেখবে সেদিন, জুনিয়র বসে থাকলেও হঠাৎকার কবে একটা দ্রুত ফোন আইছে, ফোন করতে করতে কিন্তু দূর চলে যাবে, আজকে টাকা না দিতে বলে ভালো হয়। এটা কিন্তু বেসিক্যালি আসে। কিন্তু ওই সিনিয়র আমি কিন্তু এই কথাগুলো বলছি শুধু এইটার জন্য না, কারণ নির্দিষ্টর জন্য না, এই সব কারণের জন্য কিন্তু আমাদের শেখা হচ্ছে না, সিভিল থেকে সরে যাচ্ছে। আমরা কখনো পর্যন্ত যেতে পারছি না সিভিলের কাছে, সিভিলে অগ্রসর হচ্ছি না। আর আমরা যারা এখানে প্র্যাকটিস করতে আসছি তাদের মধ্যে আমার যতটুকু ধারণা 30% জুনিয়রের মানে দেখা যাচ্ছে যে তারা হয়তো চিন্তা করতে পারে যে তাদের বাড়ির অবস্থা যথেষ্ট পরিমাণে ভালো, এখানে 80 বা না 80 ওই বা নাই কোনো যা আসে না। তারা এই পর্যায়ে 30% আছে, কিন্তু এদের কিন্তু আবার হাঙ্গরি নাই, নলেজ হাঙ্গরি নাই। এই নলেজ হাঙ্গরি নাই, হাঙ্গরি মানে ক্ষুধা, এদের কিন্তু নাই। এরা কিন্তু খুব বেশি শিখতে পারে না। এদের এই 30% থেকে লয়ার হওয়ার সম্ভাবনা আমি যতটুকু জানি মাত্র 2%। এর লয়ার হয় 70% এর মধ্যে, কারণ তাদের হাঙ্গরি আছে, চাহিদা আছে। চাহিদা না থাকলে কিন্তু কখনো হবে না। কারণ যে তার ক্লায়েন্টের কাছ থেকে পয়সা নিতে পারবে না সে কখনো ভালো লয়ার হতে পারবে না। আমার এই চেম্বারে একজন আছে, আমার এক জুনিয়র আছে, সেই জুনিয়রের গল্প বলি একদিকে। সেই জুনিয়র একটা মামলা নিয়ে আসছে, এই দূরেই আছে, তার বাড়ি কয়রা থেকে আসছে, সম্ভবত 7000 টাকা বলেছে, মামলা দাখিল থেকেই খরচ স্যার 7000 টাকা বলিয়ে আসছে, সেটিল হয়ে গেছে। তখন তার সাথে কয়রা থেকে 5 জন লোক না 4 জন লোক আসছিল, আমার স্মরণ নাই, 2 জন। এখন কিন্তু প্রত্যেকে যারা আসে কোনো না কোনো ভাবে লয়ারের সাথে সম্পর্ক থাকে,
দুইজন আমাকে ভালো লাগে, তারা সরাসরি আমার কাছে আসছে। আমি তখন বুঝে ফেলেছি ওই পরের দুইজন তার সে খোঁজাখুঁজি করতেছে তার আর এক লয়ারের কাছে নিয়ে যাবে, জাস্টিফাই করার জন্য। এরপরে আমি তার কাগজপত্র দেখানোর পরে মেরিট বুঝলাম, ডিমেরিট বুঝলাম, বোঝানোর পরে ওনাদেরও একটু ভালো করে বুঝালাম। বোঝানোর পরে তারা হয়তো 1টার দিকে চলে গেল আমার চেম্বার থেকে 1টার দিকে। সেই জুনিয়র বলল কি, স্যার মামলাটা চলে গেল। যাক না, চলে যা, অসুবিধা নেই। আচ্ছা স্যার কয় টাকা চাই? স্যার হয়েছিল তাহলে ওরা 20,000 টাকা দিচ্ছে। ওরা 20,000 দিচ্ছিল। এবার শুরু কথা, ফিরে চলে আসার পরে এই টাকা কিন্তু মামলা খরচ ছিল ওই জায়গা 3,000 টাকা, থাকতো 4,000 টাকা, থাকতো 4,000 টাকা। ওনারা টিভি রুটিন খোঁজা করার পর আমি যেভাবে সুন্দরভাবে কথা বলে তাকে অর্নামেন্ট কানে দিয়ে দিয়েছি যে বিস্কুট। ফিরে আসার পরে বিকেল 4টার সময় আসার পরে সাদেকের, আমি নামটা বলি, সাদেকই আছে। ফিরে আসার পরে আমাকে বলল যে ওনাদের আর কারো ভালো লাগেনি। সে তখন সরাসরি বলেছে, একবার হাজরাটা যখন খাইছো আর কারো ভালো লাগে না। তাই এইভাবে কথা বলেছিল তাদের কাছে কাছে। সেই মামলা, ওই মামলায় দাখিল করেছিল 20,000 টাকা দিয়ে। এই মামলা দাখিল করে উড়ে নাও, কিভাবে উড়েছিল এটাই লক্ষ্য। কখনো না 7,000 টাকা দাখিল করেছে না, 7,000 টাকা দেওয়ার প্রথম মামলা লেখার প্রথম চাহিদা এখানে। ফার্স্ট ভিজিটিং ছিল, ফার্স্ট ভিজিটিং সব দেয়া লাগিয়েছে না সে মামলা। এবার আমরা আসি, এটা নয় আমি দিলাম কৌশল। একজন লয়ারের প্রথম থাকতে হবে সবচেয়ে বড় কৌশল। আমরা যতই হই না কেন কৌশল কাজ হবে না। প্রথমে জানতে হবে নলেজ, কথাগুলো কোথাও পাওয়া যাবে না। ফার্স্ট জানতে হবে নলেজ, কোনো কাজ হবে না। কৌশল দিয়ে কোনো কাজ হবে না। এর থেকে বাজারে পথে ঘাটে অনেক বড়ি বিক্রি করার লোক কৌশল আছে, সে কিন্তু আমাদের এখানে আসতে পারে। আমি একটা সবচেয়ে বড় মজার কথা বলি, একজন লয়ার, টু বি এ লয়ার 4টে গুণ থাকতে হয়। ওরা হয়তো জানে না। গুণ 1 হাইট, হাই। গুণ 2 ভোকাল। গুণ 3 নলেজ। নলেজ হাইট কি এবার নলেজ। থার্ড হচ্ছে রাইটিং স্কিল। ফোর্থ স্যার, ফোর্থ হচ্ছে রাইটিং স্কিল। কেন বলছি রাইটিং স্কিল? রাইটিং স্কিল আমরা যদি যে কোনো অবস্থাতে, আমার কাছে হয়তো ও চেনে, তুমি নালিকে চলো না, এখানে যারা বসে আছে নালিকার থেকে সবার চেয়ে শর্ট নাকি? সবচেয়ে শর্ট। এই নালি যদি হয়তো মনে করতে পারি নালি, নামটা দিলাম নালি, ছেলে মানুষ নালি বলে পাসপোর্ট হয়েছে না। এই নালি যদি কখনো পর্যন্ত চিন্তা করে যে আমি 1 ইয়ার চরম পড়া পড়ব, সে কিন্তু নলেজ অর্জন করবে, জ্ঞানে আইনে পারবে। আর নলেজ যখন অর্জন করবে তখন তার রাইটিং স্কিল বেড়ে যাবে। দুইটা চলে আসছে। হ্যাঁ, রাইটিং স্কিল বেড়ে যাবে। নলেজ চলে যাওয়ার পর তখন তার রাইটিং স্কিল চরম বেড়ে যাবে। সে কিন্তু দুটো জিনিস ভালো পারবে, লিখতে পারবে, আইনের সমন্বয় করতে পারবে। এই দুটো দিয়ে কিন্তু লয়ার হওয়া যায়। যদি এই দুটো দিয়ে লয়ার হতে যা পারতো, আরো যদি আমাদের খুলনায় রবীন মন্ডলের সম্পর্কে কারো জানা থাকে তাহলে আমি সরি, আমি ওনার কথাই বলছি। তার নাম হচ্ছে রবীন মন্ডল। ইয়েস, মন্ডল। হি নোজ ভেরি ওয়েল। সে কিন্তু আইনের অনেক ভালো জানে। আমাদের কথা বলতে সোজা হয়ে যায়। কি হয়? উঁচু হয়ে যায়। রবীন মন্ডল বয়স্ক লোক, বয়সে প্রায় 40 বছর প্র্যাকটিস হয়ে গেছে। উনি কিন্তু চরম ভালো আইন জানে, চরম ভালো স্কিল আছে। শুধুমাত্র পারেনি হাইটের জন্য, পারেনি ভোকাল খারাপ।
মারাত্মক দুর্ব্যবহার ওনার ভিতরে। কেউ যদি পাশে বসে ভালো আছেন, মাথা দাঁড়াতেও তার কষ্ট লাগে, ভালো আছেন উত্তর দিতেও কষ্ট। হ্যাঁ, আমি তো আব্বার সাথে তো ডুমুরিয়া করে প্র্যাকটিস করি। ইয়েস, কিন্তু চিনতে পারছেন, কিন্তু চরম আইন জানে, হ্যাঁ, জানে না খুব। এটা নিঃসন্দেহে নির্দ্বিধায় আমরা কিন্তু নো ডাউট ইনোজ ভেরি লো, মানে ভালো জানে। তাহলে উনি যদি এই দুটো থেকেও জানায়, কিন্তু খুলনাবারে কিন্তু উঠতে পারেনি। এই দুটো না থাকলে কোনো সময় বিগ লয়ার হওয়া যায়, ভোকাবুলারি এবং হাইট কোনোভাবেই হতে পারবে না কেউ। এটা হয়তো কষ্ট লাগতে পারে, কিন্তু এই দুটো থাকলে আরেকটা জিনিস সুবিধা নেই, সে কিন্তু জ্ঞান ডিগ্রি করতে পারবে, শুনতে পারবে, বলতে পারবে, সবকিছু তাতে শোনে না। অভাব কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার মোল্লা মাসুদ রশিদ, গুড বিহেভিয়ার, নলেজ অ্যান্ড হাই ফিগার, যে কজন খুলনাবারের টপে দেখবে হাইয়েস্ট ক্রিমিনাল এবং সিভিলের মধ্যে খুব ভালো ধরনের সবাই আছে সেই পর্যায়ে পড়ে। তাহলে আমি সেদিনকে শান্তকে কথা বলেছিলাম একটা কথা, শান্ত তোমার তো এই দুটো জন্মসূত্রে পাচ্ছ, এই দুটো অর্জন করো না কেন? সে ওটা কথা বলি, আমি একটা পিটিশন লিখে দিলাম, সাকসেশন মামলা, পিটিশনটা মঞ্জুর হবে। শান্ত নেভার মাইন্ড, করবো তো। সেদিনকেরা শান্ত মামলাটা, ওটা হয়তো একটা ডিএল, আমি জানি ওটা কনফার্ম আছে, আইনি আছে, শান্ত হয়তো ওটা জানা ছিল না, সাহস করে শুনানি করতে গেছে, নাম লিখতে। শান্তকে দেলার বলেছিল, শান্ত ভাই আপনি হ্যারিং করতে চেন না, সাঁচা হ্যারিং করতে। ওর বলছে তুমি লেখাটা সুন্দর করে বলতে পারো, ওই দুটো নলেজটা শান্তর কাছে ছিল না বিদায়। শান্ত এর পরের দিন ফিরে আসার পর শান্ত চেম্বারে ফিরে আসছে, শান্তরে এই এমন ভাষা দিছি, প্রতিদিন তুমি 1 ঘন্টা লাইভে থাকো, শান্ত কাছে গেছে না 1 ঘন্টা ছিলাম, কিন্তু অন্য টপিকে পড়ছি। প্রতিদিন 1 ঘন্টা লাইভের কে বইয়ে বসো, প্রতিদিন। কে তোমাকে লয়ার কেউ দিকে উঠি খাবে, ঠেকাবে না। আমার সিনিয়রের নাম্বার বকা দেয়, পড়ালেখা না করা। প্রতিদিন না রে, এবার আইনটা কি করে করতে হবে আমি বলে দিচ্ছি, কি করে করতে হবে। আমরা ছোটকালে পড়েছি এইভাবে, কিন্তু আইন লেখা আমি ওই বিশেষ ক্রিটিক্যাল জায়গাটা আমি যে বলবো, যে আমি সিভিল একটা ট্রি দেখাবো, একটা ছবি এঁকে দেবো, এটাই সিভিল, এটাই ওয়ার্কার্স বলতে পারে, শেষ মুহূর্তে সেটা বলতে পারছি। তাহলে আমি লটা এইভাবে সাজাই, পক্ষে, বাদী পক্ষে, বিবাদী পক্ষে। আমরা যদি কোনো আইন খুঁজতে যাই, সেই আইনের কনফার্ম দুটো রূপ থাকে, দুইজনের পক্ষেই যায়। আমরা দুইজনের পক্ষে রূপ থাকে, এটার কোনো মাপ নাই, দুজনের পক্ষে রূপ থাকবেই। আজকে যদি কেউ যদি খোঁজ করে, আমি সব সেও বুঝতে পারবে। দাদা মাসুদ আছে, মাসুদ কাছে আছে, তাহলে দেখেন মাসুদ আসলে আমি একটু এখানে পাশে আসছি তো দাদা, একটু কাছে মাসুদ আসলে একটু ফোন দেন, আমি মাসুদকে বলে দিচ্ছি আপনি পাশে রাখেন। তাহলে কেন দুটো রূপ থাকবে? প্রত্যেকটা আইনে দেখবে একই আইনের কথা বলছে, যে একটা বাটারা মামলার ভিতরে একাধিক বাটার, প্রথম বাটারা করার পরে সেকেন্ড বাটারা করলে রেজুলি করা হবে। তাহলে এটা হচ্ছে কার বাটারার পরবর্তী বাটারার বিপক্ষে, এটা বলেছে এইটা পরের বাটারা করলে একই লোক দুটো জমি নিয়ে বাটারা করলে পরের বাটারা থেকে এই আইনটা এনে লেখা। আবার আরেকটা ডিএলআর বলছে যে না, এক ব্যক্তি 3-4টি বাটারা করতে পারে, আইন আমার কাছে আছে বলে দিচ্ছে। তাহলে এই ভদ্রলোক মামলা করলেই, এই ভদ্রলোকের কাছে যদি আইন না হয়ে মানসিকতা মামলা করে, তো এই আইনটা দিলে এই মামলা খারিজ করবে। এটা হচ্ছে সাব জুডিশিয়াল সেকশন 10 হবে, কারণ ওই আগের মামলা তো শেষ হয়নি, পরের মামলা তখন পার হয়ে যাবে, থেমে যাবে। যদি আগের মামলা নিষ্পত্তি হয়ে যেত, তাহলে দরখাস্ত আমি 11 ধারা রেজুলি। তাহলে এই তাহলে নিষ্পত্তি হয়ে গেছে। আর তাহলে এইভাবে যদি আমরা যদি 1 ঘন্টা করে যদি লাইব্রেরিতে আমরা সময় দিই, লাইব্রেরি আমাদের লয়ার করে,
এর কারণও যে সুন্দর কথা বলছি, কথাটারও অনেক অর্থ আছে। যখন কোনো মামলার নথি নিয়ে সুন্দর করে জানার পরে আর কিছু ল পয়েন্ট নিয়ে যে যখন বিচারকের সামনে যখন আমরা শুনানি করি, তখন অন্তরের ভিতরে একটা অদৃশ্য শক্তি কিন্তু জাগ্রত হয়। তুমি দেখো চন্দ্রভাবে জাগ্রত হয়ে যায়। আর যদি ওই ফাইলটা না নিয়ে পড়ে যদি যাই, তাহলে খালি যদি কোনো মুহূর্তে প্রশ্ন করিয়ে বসে, তাহলে কিন্তু খবর হয়ে যাবে। তাহলে দেখা যাবে, তাহলে কিন্তু চোখে অন্ধকার দেখা যাবে। আইনটা তো কনফার্ম হবে। কনফার্ম হতে হবে, তখন কিন্তু হয়তো কেউ জানবে কেন চোখে অন্ধকার দেখে, শশী শুরু দেখতে হয়। তাহলে অনেকে আমারও দেখবে পাচ্ছে, যখন এরকম কথা বলা হয়েছে, তখন বিচারক তো বলে যে আপনি একটু করিডোরে আসেন। আজকেও কিন্তু একজন ধরেছে মনে করে 2-3 বার করিডোরে গেছে, ধরেছে একজনকে, আমাদের খালিদ ভাই ধরেছে, আমাদের বাটাওয়ালা সেকশন 4 নিয়ে ধরেছে, আপনি করিডোরে আসেন, এসব কথা বলে। এখন এই যখন কথা বলবে যে মাস লোক বেরো আসবে, তখন আশেপাশে যখন সেটা পরিচিত লোকগুলো দেখবে না, তখন যে কি লজ্জা লাগবে না, আর মনে হবে ওকে তার কয়দিন যদি না দিতে পারি তাহলে ভালো হবে। তাহলে এই যদি নলেজটা আমাদের কাছে চলে আসে, এটা যদি আমরা যদি লটা দেখি, তাহলে কিন্তু কোনো কষ্ট নাই। এই লটা কোন জায়গা থেকে আসছে, কোনো কষ্ট নেই, বেসিক্যালি কোনো কষ্ট নেই। 1 ঘন্টা যদি আমরা মাত্র প্রতিদিন বইটা পড়ি, বেশি তো বই কিনা লাগছে না। প্রথমত সমন ফেরত, তাই না? কনফার্ম শরত। এই যে সমন ফেরতের ডেট আসলে, এই ডেট দেওয়ারই কাজ যেগুলো অর্ডারের মধ্যে লেখা আছে। কিন্তু আর্জিটা কিন্তু হচ্ছে পাঠানোর মামলা। মামলা যত ট্রায়াল হবে সব পাঠানোর মামলা। এখন স্যার যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তারা করলাম বসে বলি নাকি তারা বলো জীবন হয় তোমার এই স্যার যে জায়গাটা বলতে চাচ্ছি সেই জায়গাটা হচ্ছে যে সিভিলে মামলার কারণ উদ্ভব হওয়ার জায়গাটায় তার একটু আলোচনা আরম্ভ। মানে আমরা যেটা মনে করবো যে ধরেন কোথাও লয়ার অ্যাফেক্টেড, তখন আমরা ক্রিমিনাল সাইডে একটা মামলা করছি। আর আমরা যে কর্পোরেশনটা আছে মামলা তো আমরা যখন মনে করছি যে সিভিলে এইটা মানে আমার রাইটটা কোথাও মিসিং হচ্ছে, আমার রাইটটা অধিকারটা কোথাও খর্ব হচ্ছে, আমি কোথাও বঞ্চিত হচ্ছি, হ্যাঁ, এই জায়গাটা থেকে আমাদের ঠিক ওই জায়গাটা অধিকারটা কোথা থেকে একবারে আমি আসতেছি সেই জায়গাটাই সবচেয়ে জায়গাটা যেটা আমি সেই মামলায় কথা বলতে পারি। আমি এই যে আজকে সময়টাকে সেইটা দিয়ে আসছি জায়গাটা বলতে, তাহলে আমরা এটা বুঝে গেলাম এই হলো বানোয়ারা মামলা প্রসিডিউর ভাই এই জায়গায় এই মামলা দাখিল করলাম, এরপরে আবার সমন ফেরত এডি ফেরত এই করতে 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 স্টেপ টু স্টেপ থেকে আমাদের কাছে চলে আসলো হচ্ছে মামলাটা কি আসলো এসডিপিএইচ। এই জায়গাটা হলো কেবল মোটামুটি সমন নোটিশটা জারি হয়ে গেল এসডিপিএইচ সেটেলিং ডেট ফর প্রিএম্পটরি হিয়ারিং, সেটেলিং ডেট ফর প্রিএম্পটরি হিয়ারিং। এই জায়গা যখন চলে আসবে মানে কি সেটেলিং ডেট ফর, এই যে ভাষাটা কিন্তু চমৎকার, অর্থাৎ ওই মামলাটা বিচারের জন্য পরিপূর্ণ হয়েছে কিন্তু কোনো না কোনো ভাবে বিচারকের স্থান পাচ্ছে না। একাধিক মামলা আছে ফাঁকা হয়ে গেলে সঙ্গে সঙ্গে এটা তখন হবে প্রথম হবে যে পিএইচ করে যাবে, প্রিএম্পটরি এসডি পেয়ে যাবে। এটা সেটেলিং ডেট মানে সেটেল করার অপেক্ষা আছে। এসডিপিএস কিন্তু দেখা গেল 2-3 বছর পড়তে পারে। কেন এই কারণে আমরা পিএস টাকা দিয়ে ওটা পিএস ফেলি। যদি পিএস না ফেলি তাহলে দেখা যাচ্ছে যে দর্শক দেখতেছে এই মামলাটা হচ্ছে কি হচ্ছে 22 সালের মামলা, 22 সালের মামলা 100/22 দেওয়ানি। দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত 22 সালের মামলা জজ সাহেব এগারলি উৎসুকভাবে ওটা পিএস ফেলেনি। এখন এগারলি পিএস ফেলেছে 18 সালে। সুতরাং যেদিন 22 সালে আসবে সেই দিন তার অটো চলে যাবে, অর্থাৎ ওই মামলায় সময় জারি শেষ, সবকিছু শেষ, ওভারঅল শেষ। কিন্তু এর মধ্যে কিন্তু দুর্ঘটনা, আমি কথার মধ্যে আবার কথা বলি, এর মধ্যে দুর্ঘটনা ঘটে, আবার এই মামলাটা কি সমন করতে পারে কি করে এটা জানার জন্য অফকোর্স এইবার মারার মধ্যে কিন্তু আইনের কথা আছে।